আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে আমার অগোছালো রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। সব সময় তো একটু টিপটপ দেখাতে সবাই চেষ্টা করি বা করেন, তা আমি না হয় আজকে আমার অগোছালো রান্নাঘরটা কিভাবে অগোছালো করে রেখেছি এবং পরে আস্তে আস্তে কীভাবে আমি সেটা আবার গুছিয়ে নিব সেটাই শেয়ার করব। আশা করছি ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। তো মাছ টাছ যা কাটাকুটি সব নিয়ে বসে পড়লাম। ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে চাটনি বানাবো বা ভর্তা যেটাই বলেন ধনে পাতার। তো বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো ঝাল কম। আর হচ্ছে গিয়ে রসুন পেঁয়াজ সেটা লবণ আর সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এর আগের ভিডিওতেও কিন্তু আমি ধনে পাতার চাটনিটা বা ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো তারপরের দিনই কিন্তু এই ভিডিওটা করা, কারণ ডাল রান্না করেছি, সাথে ভাবলাম একটা ভর্তা করি, আর অনেক ধনেপাতা ছিল বাসায়, তার জন্য আসলে এই ভর্তাটা করা। আর হচ্ছে গিয়ে মূলার শাক ভাজি করব। তো কাঁচামরিচ লাগবে, তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়ে নিচ্ছি। আর আমি এভাবেই কিন্তু নর্মাল ফ্রিজে কাঁচামরিচগুলো রেখে দেই, তাহলে দেখা যায় কি নষ্ট হয় না, একদমই খুব ভালো থাকে। আর এই কাঁচামরিচগুলো এতটা সুন্দর, আমি যেটা বলি আর কি নাদোষ নুদোষ, তো এগুলো আসলে সহজেই নষ্ট হয় না আর কি। তো আমি কাঁচামরিচটা ধুয়ে আবার কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিলাম, আর লবণ দিয়ে আমি শাকটা ভাপিয়ে নিব। আর তারপরে অবশ্যই ফোড়ন দিয়ে নেব। আর এদিকে ভর্তাটাও করে নিলাম ধনেপাতাটা মানে নামিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো হয়ে গেল আমার সেই ভর্তাটা। এটাও কিন্তু রান্নার ফাঁকে আমি আবার মানে ব্লেন্ডার থেকে বা জার থেকে বাটিতে নিয়ে নেব। আর এদিকে শাকটাও কিন্তু ভাপানো হয়ে গিয়েছে, ডালেও ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন শাকের মধ্যে আমি ফোড়ন দেব। তো আর ধনে পাতাটাও একটু দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, একটা উতলে ওঠার পর আমি নামিয়ে নেব। তো ডালে ফোড়ন দেওয়ার পর কিন্তু বেশি একটা মানে জাল করতে নেই আর কি, তাহলে কিন্তু ডালের টেস্টটা কমে যায়। তো আমি সবসময় একটা উতলে নেই এই আর কি। তো আমি মূলার শাকের মধ্যে কিন্তু রসুন কুচি দেওয়ার কথা ছিল, বা সময় আসলে হাতটা অবসর ছিল না। রান্নাঘরটা তো দেখতে পেলেন কি অবস্থা, রান্নাও করছি কাজও করছি, তার জন্য আসলে আর রসুন কুচি দেই নাই। একটু সরিষার তেলে রসুন পেস্ট দিয়ে ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দেব। তো আসলে শর্টকাট এভাবেই করে নেই। রসুন কুচিটা দিলে হয়তো বা দেখাও যেত আর খেতেও ভালো লাগতো, কিন্তু এভাবে আর কি দেখা যাচ্ছে না, কিন্তু খেতে খারাপ লাগে নাই। তো ভাপিয়ে রাখা শাকটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব, তাহলে এই শাকটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। কারণ মরিচের যে বিচিগুলো থাকে না, এগুলোর মধ্যে কামড় পড়লে আসলে কিন্তু খেতে ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করে মূলার শাকটা ভাজি করলে আসলেই অনেক মজা হয়। তো এই তো হয়ে যাচ্ছে আমার শাক ভাজিটাও, এটাও হয়ে গেলে নামিয়ে নেব। তো আমার বাসায় আবার মেহমানও চলে আসছে, পরীক্ষার্থীরা চলে আসছে। সব বলতে আমার ছোট দুইটা ভাই, ওরা তো মাস্টার্সে পড়ে, ওদের টেস্ট পরীক্ষা চলতেছে, তো তার জন্য ওরাও বাসায়। আর সাথে আবার আমাদের আহবাবও চলে আসছে বাড়ি থেকে, কান্নাকাটি করে মায়ের বাসায় যাবে। ওরা তো আমাকে মা ডাকে, সবাই ফুফি ডাকে না, তো মার বাসায় যাবে। তো কান্নাকাটি করে কিন্তু চলে আসছে, তো সেও আছে বাসায়। তো এই তো ধনেপাতার ভর্তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে বোঝা যাবে এটা ধনেপাতার ভর্তা। আর এই যে ভর্তাটা জার থেকে নামিয়ে নিয়েছি, তো আমার একটু সরিষা পেস্ট করতে হবে। ভাবলাম একই তো জিনিস, আর ধুবো কী করতে, তো ওটার মধ্যে আমি দিয়ে দিলাম সরিষা, তারপর হচ্ছে গিয়ে পোস্ত, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আমি একটা পেস্ট করে নেব। তার জন্য আসলে জারটা ধুই নাই, কারণ এটার মধ্যে ধনেপাতা আছে, রসুন আছে, সব কিছুই আছে, এই জন্য ধুইটে নিই নাই, ওটার মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাও ব্লেন্ড করে নেব, তারপরে রান্নাটাও তো বসিয়েই দেব। আর শাকভাজিটাও হয়ে গেল, সেটাও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। এটাও টেবিলে, মেয়েকে অবশ্য বলেছিলাম একটু টেবিলে যেন রেখে আসে, সে অবশ্য এগুলো আবার ফাঁকে ফাঁকে টেবিলে রেখে আসছে। তো ছোট ইলিশ মাছ নামিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। ভেবেছিলাম এমনিতে ভাজি করব, ভাজি করলে আবার সবাই খাবে না। আর যেহেতু কাটা মাছ, আমার মেয়ে তো একদমই খাবে না, ডিমও খাবে না। আর ছোট হলে কি হবে, মাছগুলো তিনটা মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছিল,
তো আমি এই তো যে পেস্ট করেছি সেটা তো এর সাথে দেবই। তার আগে মাছের মধ্যে আমি একটু লবণ, হলুদ আর হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তবে লবণটা একটু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ আমি সরিষা পেস্টের সাথেও কিন্তু লবণ দিয়েছিলাম। আর সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে পেস্ট করলে কিন্তু তিতা ভাবটা থাকে না। এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আর যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। আর এই তো পেস্টটা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর একটু মানে যেহেতু কাঁচামরিচের ঝালটা কম, তাই একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এবার হাতটা ধুয়ে পানি দিয়ে দেবো, তারপরে চুলায় বসিয়ে দিয়ে এটা রান্না করে নেব। একটু মাখো মাখো হয়ে গেলে এটা নামিয়ে নেব। তো এই হয়ে গেল মানে সর্ষে ইলিশ বা ভাপা ইলিশের মতোই হলো আর কি। কিন্তু সর্ষে ইলিশটা অনেক সময় আমরা তেলে ভেজে টেজে ওইভাবেও করি, কিন্তু আমি শর্টকাট হয়ে গেলে অনেক সময় এভাবে করি। এটা খেতেও কিন্তু দারুণ হয়, অনেকটা ভাপা ইলিশের টেস্ট পাওয়া যায়। আর এদিকে আমি বাড়ি থেকে আইড় মাছ দিয়েছি, আমাদের পুকুরে হয়েছিল, পুকুরে জাল দিয়েছিল, সেখানে আইড় মাছটা পেয়েছে, বড় একটা আইড় মাছ। তো আমাদেরকেও কিছুটা দিয়ে দিয়েছে আর বাড়িতেও রেখেছে। তো সেটা আবার রান্না করব। আর এই হচ্ছে সে আইড় মাছ। তো সেটা রান্না করার জন্য আবার একটা পেস্ট করে নিচ্ছি। শুকনো মরিচ, কাঁচামরিচ, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর টমেটো আমি একসাথে মানে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমার রান্নাঘরটাও একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো সেটা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে আমি আবার ব্লেন্ড করে নেব। তাহলে এই পেস্টটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু আমি সব কিছুই সরিষার তেলেই রান্না করি, তার জন্য আলাদা আর সরষার তেল ওইসব আর করবো না, ইউজ করব না। সরষার তেলেই রান্না করে নেব বা সরিষাও দেবো না। তো এভাবে রান্না করলেও কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে, গ্রেভিটা খুবই টেস্টি হয়। তো আইড় মাছটা আমি কিন্তু একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। সরিষার তেলটা দেওয়ার কারণ হলো তাহলে আর মাছটা ফুটবে না। আইড় মাছ, পাঙ্গাস মাছ এগুলো কিন্তু অনেক ফুটে, আর একটু তেলটা দিয়ে দিলে, কাঁচা তেলটা দিলে অনেক সময় ফুটে কম আর কি। তো তারপরেও আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম, তাহলে আর মানে আমার হাতে শরীরে আর লাগবে না, এই জন্য আর কি। তো এই ছিল আমাদের আয়োজন। কিন্তু আমাদের আহবাব সাহেব যেদিন মাংস রান্না থাকবে বাসায়, সেদিন সে বলবে কি আমার জন্য ডিম রান্না করো না। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম সে এত কিছু রান্না করেছিলাম, তারপরেও মেহমানের পছন্দ হয় না, সে তার জন্য আবার ডিম রান্না করতে হয়েছিল। তো আমি ওই দিন আবার মাছ টাছ রান্না করেছিলাম, আসলে আমি তো জানতাম না ও যে আসবে। তো মাছ টাছই রান্না করেছিলাম। আর এই হচ্ছে সেই আহবাব সাহেব, আমার সাথে কতক্ষণ পর পর রান্না করে এসে গল্প করে, আর আমি কি করতেছি না করতেছি বলতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে তোমাকে কেন ভিডিওতে দেখাও না, আমি তোমাকে ভিডিওতে কখনো দেখি না, এটা বলতেছে। তারপর বলতেছে তুমি তো আমার কাছ থেকে ফোনটা চেয়েছিলে, আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি এখন আমি চাইতেছি তুমি কেন ফোনটা দিচ্ছ না। মানে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি ওই ফোনটা তার চাই, সেটার মধ্যে একটা গেমস আছে, সেই গেমসটা খেলবে। তো আমাকে বারবার বলতেছিল আমি যেন ওকে ফোনটা দিয়ে দিই। তো আমি দিচ্ছি না দেখে বলতেছে তুমি আমার কাছে চেয়েছিলে, আমি দিয়ে দিয়েছি, এখন আমি চাচ্ছি তুমি দিচ্ছ না কেন। তারপরে এই যে আমি কিন্তু আইড় মাছটা ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পর আমি সেই গ্রেভিটা সরিষার তেলে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি, সাথে তো অন্যান্য মশলাও দিয়ে দিয়েছি। সেটা আর শেয়ার করতে পারি নাই, কারণ আহবাব সাহেব কিন্তু আমার ফোন নিয়ে গিয়েছিল। তারপরে আবারও এনে তার কাছ থেকে আমি একটু ভিডিও করেছি যে আমি তরকারিটা রান্না করছি, সেটা একটু দেখাই। তো আর এই হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের বর্তমান লোক। আর একটু পরে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে, উনি আসলে আমি রান্নাঘর থেকে বের হয়ে যাব। আর আমি সেদিন যে তুলসী পাতা ধুয়ে চুলার নিচে দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, তারপরেও হাত দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি। আর এই ডাঁটগুলো এত শক্ত আমার হাতেও লাগতেছিল, তো এখনও ভালোভাবে শুকায় নাই। আর শুকালে কিন্তু মানে হাত দিলে, চাপ দিলে আরও পাউডার হয়ে যেত। তো এদিকে আমি করতেছি, আবার আহবাব সাহেব যেহেতু আমার রান্নাঘরেই আছে এখন, উনিও আবার চেষ্টা করতেছে এটা ভাঙার জন্য, আর বলতেছে মা মানে ব্যথা পেয়েছে। তো বললাম যে তুমি এমন করতেছো কেন, তোমার হাতে লাগবে। বলতেছে তোমার হাতেও তো লাগতেছে, তো তুমিও তো ব্যথা পাও। তো এই জন্য নাকি ও আমার সাথে একটু কাজ করে দিচ্ছিল। তো আমি এটা চুলার নিচে আরও দিয়ে রাখবো, মুচমুচে আরও হলে তারপরে এটাকে পাউডার করে নেব। এদিকে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে, উনি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছেন। আবার রান্নাঘরটা ঝাড়ু দিলে ওনার ঝাড়ু করা হয়ে যাবে, তারপরে ঘরটা মুছে নেবেন। আর এভাবে এখন কিন্তু আমি আহবাব সাহেবকে রান্নাঘর থেকে টিভির কাছে বসিয়ে দিয়ে আসছিলাম। আর এই যে অংশটুকু, এটা হচ্ছে দুপুরে খাবার দাবারের পর, আসরের নামাজের একটু পর দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসছি।
আর আমার ফোনের কিন্তু চার্জ নাই, কারণ আহবাব তো বাসায়, ও কিন্তু আমার ফোনটা নিয়ে গেমস খেলে। আর এই যে দেখেন ফোন নিয়ে আসছি, ও কিন্তু আমার সাথে সাথে রান্নাঘরে চলে আসছে। তো আমি এই যে চিতই পিঠার কীভাবে ডোটা রেডি করি সেটা আজকে শেয়ার করতেছি। আমি কিন্তু একটু ভাত নিয়েছি, ভাত নেওয়ার পরে অল্প সামান্য 1 চামচ ভাত নিয়েছি। ভাত নেওয়ার পরে এটার মধ্যে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার পরে আমি কিন্তু পানি দিয়ে দেব। আর চাইলে এখানেও লবণটা দিয়ে দিতে পারেন, বা পরে দিলেও কোনো সমস্যা নেই। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দিয়ে দেব। আর পানিটা এভাবে দিয়ে যে আমি ব্লেন্ড করে নেব সেভাবে কিন্তু করলে চলবে না, তাহলে কিন্তু ব্লেন্ডের মধ্যে একটু প্রেশার পড়বে। তা আমি একটা কাঠি দিয়ে, এটা হচ্ছে আমার মেয়ের চপস্টিক, তো এই কাঠিটা দিয়ে আমি এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে আহবাব সাহেব কিন্তু দাঁড়িয়ে আছে ফোনটা নেওয়ার জন্য। ফোনে কিন্তু চার্জ নেই, দেখে বুঝতে পারতেছেন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো ওর হাত দিয়ে বললাম যে তুমি একটু নাড়বে, তো ওর হাতে ধরে ধরেই আমি আবার নেড়ে দিচ্ছিলাম। তো এভাবে নেড়ে টেড়ে তারপর হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নেবেন। তাহলে হয় কি আপনার ব্লেন্ডের মধ্যে এক প্রেশার পড়বে না আর কি, নয়তো হঠাৎ করে একটা শব্দ হয়। আর এই যে আর একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব আর কি, ব্লেন্ড করার সুবিধার্থে। আর আমার এতটুকু পানি তো লাগবেই, পরে লাগলে আরও মেশানো যাবে। আর নয়তো যদি ঠিকঠাক মতো সব হয়ে যায় তাহলে আর তো মেশানোর প্রয়োজন নেই। তো এই পিঠাগুলো আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। আর আহবাব যেহেতু চলে যাবে বাড়িতে, তো বাড়ির জন্য আবার কিছুটা দিয়ে দেবো, কারণ ধনেপাতার ভর্তাটা তো সকালবেলা দুপুরবেলা যে করেছিলাম, মানে দুপুরে খাওয়ার জন্য, সে ভর্তাটা কিন্তু অনেকটাই থেকে গিয়েছে। তো সেখান থেকে একটু ভর্তাও দিয়ে দেবো, আর এই চিতই পিঠাও কিন্তু দিয়ে দেবো। তো আমাদের হাসি খুশি ব্লগের সেই ছোট্ট বোনটা জানতে চেয়েছিল আমি ডোটাতে কি কি দেই, তো সে তো আমার ভিডিও তো অবশ্যই দেখে, সে কিন্তু দেখে নিবে। আর আমি কি কি দিলাম সেটাও শেয়ার করে দিলাম। আর এদিকে আমি রান্না করে কিন্তু যে কোনো কাজ করতে থাকি আর ভিডিও কেবল দেখতেই থাকি। আর এদিকে থালা প্লেটের যা আছে সেটাও আবার কিন্তু ফাঁকে ফাঁকে ধুয়ে নেব। আর এদিকে আমিও ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।